সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের একটি ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করব। ভ্রমণ কাহিনীটির নাম প্রবাস বন্ধু, লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তো চলো আজকের পাঠ থেকে আমরা যা যা শিখতে পারবো তা প্রথমেই জেনে নেওয়া যাক। আজকের পাঠ থেকে আমরা শিখতে পারবো প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি যিনি লিখেছেন, আমরা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে আজকে জানতে পারবো। এখান থেকে লেখক পরিচিতি পড়বো এবং প্রবাস বন্ধু এই ভ্রমণ কাহিনীর কিছু অংশ আজকে আমরা আলোচনা করব। এবং এই যে প্রবাস বন্ধু নিয়ে আজকে আমরা আলোচনা করব, এখানে কিন্তু বেশ কিছু কঠিন কঠিন শব্দ আছে। আমরা সেই কঠিন কঠিন শব্দগুলোর অর্থ আজকে এখান থেকে জেনে নিব। তো চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই মূল পাঠে যাওয়ার আগে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন 1904 সালের 13ই সেপ্টেম্বর। তিনি 1904 সালে 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছে? আসামের করিমগঞ্জে। এবং সৈয়দ মুজতবা আলীর পিতার নাম হচ্ছে সিকান্দার আলী এবং তার পৈতৃক নিবাস ছিল কোথায়? মৌলভীবাজারে। অর্থাৎ বর্তমানে যে মৌলভীবাজার জেলা, সেই জেলায় কিন্তু তার পৈতৃক নিবাস। তিনি পড়াশোনা করেছেন সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে এবং শান্তিনিকেতন থেকে। পরবর্তীতে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয়েছিল আফগানিস্তানে। আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে তিনি অধ্যাপনা শুরু করেন এবং পরবর্তীকালে বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি কিন্তু 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অর্থাৎ তিনি কিন্তু আফগানিস্তানে কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী 1949 সালে দেশে ফিরে আসেন এবং বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে তিনি কিন্তু যোগদান করেন। কিন্তু তিনি যোগদান করলেও তিনি কিন্তু বেশি দিন সেখানে অধ্যক্ষ হিসেবে ছিলেন না। কেন ছিলেন না? কারণ তিনি পাকিস্তানি সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখেছিলেন, যার কারণে তিনি কিন্তু চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। 1961 সালে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তো শিক্ষার্থীরা, এবার আমরা সৈয়দ মুজতবা আলীর কিছু গ্রন্থ সম্পর্কে জানব। সৈয়দ মুজতবা আলীর বেশ কিছু গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দেশে বিদেশে, ময়ূরকণ্ঠী, শবনম, চাচা কাহিনী, পঞ্চতন্ত্র ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেন 1974 সালে 11ই ফেব্রুয়ারি ঢাকায়। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লেখক পরিচিতি পড়ে সৈয়দ মুজতবা আলী সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তো চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। প্রবাস বন্ধু যে ভ্রমণ কাহিনীটি, এই ভ্রমণ কাহিনীটি সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের পঞ্চদশ অংশ। অর্থাৎ সেই গ্রন্থটি অনেক বড়। সেই বড় গ্রন্থটি থেকে কিছু অংশ, অর্থাৎ প্রবাস বন্ধু, এই অংশটুকু এখানে তুলে ধরা হয়েছে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার যাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুষ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। এই অংশটুকুতে যা লেখা আছে তার মানে হচ্ছে সৈয়দ মুজতবা আলী কোনো এক জায়গায় গিয়েছেন। সেই জায়গাটি হচ্ছে কাবুল। সেখান থেকে কিছুটা দূরে জায়গাটার নাম হচ্ছে খাজা মোল্লা। সেই খাজা মোল্লা জায়গায়, সেই খাজা মোল্লা গ্রামে লেখক গিয়েছেন এবং সেখানে তিনি যে বাসায় উঠেছেন সেই বাসায় কিন্তু একটি কাজের লোক তিনি পেয়েছেন। তিনি সব কাজ করতে পারে। অধ্যক্ষ জিরা, এখানে কিন্তু আমরা একটা নাম জানতে পারলাম, অধ্যক্ষ জিরা। ওখানে অধ্যক্ষ জিরার একটি কাজের লোক ছিল। সেই কাজের লোককে এখন সৈয়দ মুজতবা আলী পেয়েছেন।
তিনি সব কাজ করতে পারে, অর্থাৎ যে কাজের লোকটি তিনি পেয়েছেন তিনি সব কাজ করতে পারে, একদম জুতো সেলাই থেকে খুন খারাপি পর্যন্ত, অর্থাৎ এমন কোনো কাজ নেই যা এই কাজের লোক করতে পারে না। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ওর ভাবা বিকালে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। এখানে আমরা একজনের নাম দেখলাম, তিনি হচ্ছেন জিরার সাহেব। জিরার সাহেব কোনো একটা কলেজের অধ্যক্ষ। তিনি প্রচন্ড কাজের লোক, অর্থাৎ প্রচন্ড কাজের লোক বলতে এখানে বুঝিয়েছে তিনি সবসময় ব্যস্ত থাকেন। তিনি অর্থাৎ জিরার সাহেব কিন্তু আবার জাতে ফরাসি, অর্থাৎ তিনি ফ্রান্সের লোক। লেখক এখানে একটি মজার লাইন লিখেছেন। তিনি লিখেছেন কাবুল শহরে তিনি দুটি নরদানব দেখেছেন। নরদানব মানে কি? বিশাল দেহের অধিকারী। এই দুটি নরদানবের মধ্যে একটি হচ্ছে এই আব্দুর রহমান, অর্থাৎ তার কাজের লোক। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়াই, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে, পা দুখানা ডিঙি নৌকার সাইজ। কার দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এ কান ও কান জোড়া মুখ হা করলে চৌড়াচৌড়ি কলা গিলতে পারে। এব্রো থেব্রো নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অব্দি পৌঁছবে। দেখো শিক্ষার্থীরা, এই অংশটুকুতে লেখক কত মজা করে লিখেছেন। তিনি আব্দুর রহমানকে নরদানব বলছেন। এই যে তিনি আব্দুর রহমানকে নরদানব বললেন, তিনি কিন্তু আব্দুর রহমানের একটা বর্ণনাও এখানে দিয়েছেন। বর্ণনাতে তিনি কি লিখেছেন? তিনি ফিতে দিয়ে মেপে দেখেছেন আব্দুর রহমান 6 ফুট 4 ইঞ্চি লম্বা, আর তার হাতগুলো নাকি একদম হাঁটু পর্যন্ত নেমে এসেছিল, এবং হাতে যে আঙুলগুলো ছিল এই আঙুলগুলো নাকি মর্তমান কলা। এখন তোমরাই চিন্তা করো যে মর্তমান কলা এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে মর্তমান কলা মায়ানমারের মার্তাবান দ্বীপে উৎপন্ন কলার জাত। আর তার মুখের বর্ণনা দিয়ে বলেছে তার মুখ এত বড় ছিল, এই যে কলাগুলো, এই কলাগুলো কিন্তু সে চওড়া ভাবে গিলে খেয়ে ফেলবে। তো শিক্ষার্থীরা বলো, তিনি আরো কিছু বর্ণনা দিয়েছেন। কি দিয়েছেন দেখে নেই। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। 2 গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুজো তো মাখবার কথা নয়, পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট। তিনি আব্দুর রহমানের গায়ের রং নিয়ে একটি বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন আব্দুর রহমানের গায়ের রং ফর্সা, তবে এই যে শীতে বা গ্রীষ্মে অনেক সময় হয় না যে শীতকালে আমাদের শরীর কিন্তু ফেটে যায়, দেখবে অনেক সময় পা ফাটে, অনেক সময় দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়। তো তারও এরকম শীতে বা গ্রীষ্মে এরকম ফেটে তার মুখ লাল হয়ে গেছে। এখন লেখক চিন্তা করছেন তার যে মুখ লাল হয়ে গেল, কেন লাল হয়ে গেল? এখন এই যে লাল হয়ে গেছে, লেখক চিন্তা করছে রুজও তো মাখবার কথা নয়। রুজ মানে কি? রুজ মানে হচ্ছে এক প্রকার প্রসাধনী, যেটা গায়ে মাখা হয়। তো লেখক বলছে রুজও তো মাখবার কথা নয়, সে যে তার গাল যেমন লাল হয়ে গেল সে তো রুজও মাখেনি, অর্থাৎ সেই প্রসাধনী তো সে ব্যবহার করেনি। তো এখানে আরেকটা জিনিস উল্লেখ করেছে লেখক, সেটা হচ্ছে তিনি কি পরেছিলেন, অর্থাৎ আব্দুর রহমানের পোশাক নিয়ে তিনি বিবরণ দিয়েছেন। তিনি পরেছিলেন সিলোয়ার। সিলোয়ার কি তোমরা সবাই জানো? সিলোয়ার মানে হচ্ছে পায়জামা, অর্থাৎ তিনি কিন্তু পায়জামা পরেছিলেন। আরেকটা কি পরেছিলেন? তিনি পরেছিলেন কুর্তা। কুর্তা মানে কি? কুর্তা মানে হচ্ছে পায়জামার উপরের অংশটুকু, অর্থাৎ শরীরের উপরের অংশে যা পরা হয়, অর্থাৎ ঢিলে ঢালা পোশাক। কুর্তা মানে আমরা ধরে নিতে পারি ঢিলে ঢালা পোশাক। এবং সাথে ছিল ওয়াস্কিট। ওয়াস্কিট কি? ওয়াস্কিট হচ্ছে এক প্রকার কোট। অর্থাৎ তিনি পায়জামা, উপরে কুর্তা, তার উপরে আবার কোট জাতীয় কিছু একটা পরেছিলেন। ঠোঁট দুটো দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি, গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো চীনে মাটির দাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। এই অংশটুকুতে আমরা একটা মূল্যবান কথা দেখতে পেলাম, সেটা হচ্ছে আফগানিস্তানের একটা সংস্কার আছে, অর্থাৎ একটা নীতি আছে। সেখানে কিন্তু গুরুজনদের
দিকে তাকিয়ে কথা বলার সাহস কেউ পায় না, অর্থাৎ তাদের দিকে সবসময় না তাকিয়ে মাথা নিচু করে কথা বলতে হয়। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। অর্থাৎ সৈয়দ মুস্তফা আলী তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট ধারণা পেয়ে গেছেন, অর্থাৎ সে একটা বিষয় নিশ্চিত, এই যে বিশাল দেহের অধিকারী আব্দুর রহমান তিনি অত্যন্ত ভালো মানুষ এবং যে কোনো বিপদ আপদে সৈয়দ মুস্তফা আলী যে কোনো বিপদে পড়লেই তিনি কিন্তু অর্থাৎ আব্দুর রহমান কিন্তু তার পাশে এসে দাঁড়াবেন। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছো? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিল, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো। কি কি রাখতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? এই অংশটুকুতে রহমানকে লেখক জিজ্ঞেস করছে, তুমি এর আগে কোথাও কাজ করেছো কিনা? তখন আব্দুর রহমান বলল, সে পল্টনে ছিল। পল্টন মানে কি? সেনাবাহিনীর দল। এই কথা শুনে লেখকের মনে প্রশ্ন জাগলো, আব্দুর রহমান রাইফেল চালাতে জানে কিনা, এবং সে সেটা আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো এবং আব্দুর রহমান হেসে ফেললো। কেন হেসে ফেললো? তার কারণ হচ্ছে, যেহেতু সে সেনাবাহিনীর দলে ছিল অর্থাৎ পল্টনে ছিল, সেহেতু সে অবশ্যই রাইফেল চালাতে পারবে, অবশ্যই তার বন্দুক চালানোর অভ্যাস আছে। আব্দুর রহমানকে লেখক আরো জিজ্ঞেস করেন সে কি কি রাখতে জানে। আব্দুর রহমান বললেন, পোলাও রাখতে জানে, কোরমা রাখতে জানে, কাবাব, ফালুদা। তো যেহেতু ফালুদার কথা শুনলো লেখক, সেহেতু লেখক আবার জিজ্ঞেস করছে, এই যে ফালুদা তুমি রাখতে জানো, ফালুদা রাখতে হলে তো বরফ লাগে, এখানে এই আফগানিস্তানে কাবুলে তিনি যেখানে থাকেন সেখানে কি কোথাও বরফের কল আছে? বরফের কল আছে এই কথাটা শুনে তোমরা এই অংশটুকুতে দেখেছো, এই যে আব্দুর রহমান একটু অবাক হলো, সে বুঝতে পারছে না বরফ কল কাকে বলে। তো চলো দেখে নেই পরের অংশে লেখক কি বলেছেন। বলল, কেন ওই পাগমানের পাহাড় থেকে? বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। লেখক যখন তাকে জিজ্ঞেস করলো যে বরফ কোত্থেকে আনা হয় বা বরফ ছাড়া ফালুদা কিভাবে হয়, কি করে তুমি বরফ কোত্থেকে নিয়ে আসো, তখন এই যে আব্দুর রহমান তিনি জানালা দিয়ে তাকিয়ে বললেন, ওই যে উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড় থেকে বরফ নিয়ে আসা হয়। তো লেখক জিজ্ঞেস করছে, এত উঁচু পাহাড়ে বরফ নিয়ে আসার জন্য যাওয়া হয়? তখন এই যে আব্দুর রহমান উনি বলছেন, না, ওই যে পাহাড় থেকে বরফ নিচে পড়ে অর্থাৎ গর্তে পড়ে, তখন গর্তে ওই বরফগুলোকে জমানো হয়, যখন গর্তে বরফগুলো জমে থাকে সেটা পরবর্তী সময়ে তারা ওখান থেকে তুলে নিয়ে আসে। বুঝিলুম খবর টবরও রাখে। বললুম, তা আমার হাড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। এই অংশটুকুতে আমরা দেখতে পেলাম এই যে লেখক উনি কিন্তু যেহেতু আফগানিস্তানে গিয়েছেন, উনি কিন্তু বিদেশে যাওয়ার সময় সাথে করে কিছুই নিয়ে যাননি। তিনি বাসা পেয়েছেন, একটা চাকরও পেয়েছেন, কিন্তু তিনি কিন্তু সাথে করে বাসন কোসন রান্না বান্নার জিনিসপত্র কিছুই কিন্তু নিয়ে আসেননি। যেহেতু তিনি কিছু নিয়ে আসেননি, তাহলে তিনি এখানে রান্না করে খাবেন কিভাবে? তাই তিনি আব্দুর রহমানকে কিছু টাকা দিলেন এবং বললেন সবকিছু কিনে নিয়ে আসার জন্য। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মোটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি।
বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। গত অংশে আমরা দেখেছিলাম লেখক আব্দুর রহমানকে বাসন কোসন কেনার জন্য, বাজার করার জন্য কিছু টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আব্দুর রহমান কি করলো? আব্দুর রহমান বেশ বাসন কোসন, কাঠ যেটা দিয়ে রান্না করা হবে, তেল যা কিছু আছে সবকিছু একদম বড় একটা থলেতে করে, জালের একটা থলেতে করে নিয়ে আসছে। বেশ অনেক, দেখেই মনে হচ্ছে বেশ অনেক ভারী, অনেক বোঝা। কিন্তু এই যে তিনি নিয়ে আসছেন, এটা দেখার পরে কিন্তু আমাদের যে লেখক আছেন সৈয়দ মুস্তফা আলী, উনি জিজ্ঞেস করছেন একটা মুটে, মুটে মানে কি? যিনি বোঝা বহন করেন, তাকে কেন সাহায্য করার জন্য নিয়ে আসা হলো না সাথে করে? তো তখন এই যে আব্দুর রহমান, উনি বললেন, আমার মতো ব্যক্তি বা আমি যদি এই বোঝাটা বহন করতে না পারি, এই কাবুলে অর্থাৎ এই আফগানিস্তানে আর কেউ নেই যে এই বোঝাটা বহন করতে পারবে। খুব বেশি দূর যেতে হলো না, লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টকবাগবক করে গাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত বা হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। সৈয়দ মুস্তফা আলী আর আব্দুর রহমান এরা দুজন যখন বাজার করে বাড়ির দিকে ফিরছিলেন, তখন ওই যে জিরার সাহেব, ওনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। উনি একটু বিরক্ত হয়ে বললেন যে, তুমি যদি রাতে অর্থাৎ নিশাচর হতে চাও এই আফগানিস্তান শহরে, তাহলে যে পরিমাণ তাগত বা হাতিয়ার প্রয়োজন তার কোনোটি সৈয়দ মুস্তফা আলীর নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্তেনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সাড়া দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া অ্যালবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল, এবং আমি যে তার তমিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত দুটোর খাবার জুটলেও জুটতে পারে। এই অংশটুকু পরে আমরা একটা সুন্দর লাইন দেখতে পেলাম। লাইনটি হচ্ছে এরকম যে, যদি বসকে খুশি করার জন্য তোমার কোনো ফন্দি জানা না থাকে বা কোনো ফন্দি তুমি না জেনে থাকো, তাহলে অবশ্যই তোমার উচিত বসের সাথে তর্ক না করা। তো দেখো এখানে আরেকটা কথা সুন্দরভাবে লেখা আছে, সেটা হচ্ছে এই যে আব্দুর রহমান, এই আব্দুর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, তার কথাবার্তা শুনে লেখকের মনে হচ্ছিল যে হয়তো বা রাত দুটোর আগে তিনি খাবার খেতে পারবেন না। তঞ্জা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোঘল তসবিরের গাঢ় বদনার সমন্বয় আফতাবে বা ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম, যদিও গ্রীষ্মকাল, তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম, তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, আফগানিস্তানে গ্রীষ্মকালেও রাতের দিকে অর্থাৎ আফগানিস্তানের আবহাওয়াটা এমন যে সেখানে এই প্রচন্ড গরম, এই আবার ঠান্ডা, অর্থাৎ দিনের বেলায় গরম থাকে, রাতের দিকে আবার বেশ ঠান্ডা পড়ে। যেহেতু রাতের দিকে ঠান্ডা পড়ে এবং এই যে আফগানিস্তানের পাহাড়গুলোতে উপর থেকে কিন্তু এমন দেখা যায় যে উপরে মেঘ জমে বরফে পরিণত হয়। অর্থাৎ তোমরা একটা বিষয় বুঝতেই পারছো যে আফগানিস্তানের আবহাওয়া একটু ঠান্ডা প্রকৃতির। যেহেতু আফগানিস্তানের আবহাওয়া একটু ঠান্ডা প্রকৃতির, সেহেতু এই যে লেখক, এখানে দেখো লেখক লিখেছেন যে তিনি কোনো একটা শব্দে অর্থাৎ আব্দুর রহমানের শব্দে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তিনি হাত মুখ ধুতে গেলেন। যদিও গ্রীষ্মকাল, তারপরেও এই যে বরফ গলা পানি দিয়ে তিনি মুখ ধুতে ধুতে তার মুখের অবস্থা ওই যে আব্দুর রহমানের মুখের অবস্থার মতো হয়ে গেছে। এই অংশটুকুতে আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে তিনি যখন খাবার টেবিলে বসলেন তিনি কিন্তু বেশ অবাক হয়েছিলেন। কেন অবাক হয়েছিলেন? তিনি অবাক হয়েছিলেন এই কারণে, কারণ অবশ্যই খাবার টেবিলে অনেক বেশি খাবার ছিল।
যার কারণে তার মনে হচ্ছিল যে এই যে আব্দুর রহমান তিনি কিন্তু আগে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপান্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, 12 কোষ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরো আছে। একজনের রান্না না করে যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। শিক্ষার্থীরা, আগের অংশে তোমাদেরকে বলেছিলাম যে সে টেবিল ভর্তি করে খাবার নিয়ে এসেছে। এখন দেখো এখানে লেখক কত সুন্দর করে বিবরণ দিয়েছে যে এত খাবার এখানে রাখা হয়েছে, তারপরেও এই যে সৈয়দ মুস্তফা আলীর চাকর অর্থাৎ আব্দুর রহমান তিনি বলছেন রান্নাঘরে আরো আছে। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি। তার উপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র, সেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আব্দুর রহমানের রান্না অত্যন্ত সুস্বাদু ছিল, যার কারণে লেখক বেশ অনেকটাই কিন্তু খেয়ে নিয়েছেন। এবং শেষের দিকে খাওয়া শেষ হওয়ার পর আব্দুর রহমান তার জন্য ফালুদা নিয়ে আসলো এবং লেখক বললেন তিনি মিষ্টি পছন্দ করেন না। তো শিক্ষার্থীরা, এই অংশ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই যে ভ্রমণ কাহিনী দ্বারা লেখক কি বুঝিয়েছেন, তিনি কি কি স্মৃতিচারণ করেছেন এখানে। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটি ঝটপট তোমরা খাতায় লিখে ফেলো এবং স্কুল খোলার পর অবশ্যই তোমার শ্রেণীর শিক্ষকের নিকট এই বাড়ি কাজটি জমা দেবে। বাড়ি কাজটি হলো, আব্দুর রহমানকে কেন নরদানব বলা হয়েছে, এটা তোমরা তোমাদের ভাষায় ব্যাখ্যা করবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ লেখক পরিচিতি নিয়ে আলোচনা করলাম, এবং প্রবাস বন্ধু এই যে ভ্রমণ কাহিনীটি আছে, ভ্রমণ কাহিনীটির কিছু অংশ আজকে আমরা আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। তবে মনে রাখতে হবে, আজকের ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে অবশ্যই আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখো।